হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। ছোটকা ফোন করে পঙ্কজ খাসনবিসকে আর জানিয়ে দেয় যে পদ্মর উপর অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, ওকে প্রাণে মেরে ফেলা হবে, তাই আপনি ওর সঙ্গে কথা বলুন। কে করবে এগুলো আমাকে বলুন। পদ্ম ফোনটার যখনই নেয় এরপরে ভাবতে লাগে যেভাবেই হোক কৃপানের সঙ্গে তার বিয়েটা হয়েছে, এমনকি কৃপান তার স্বামী, ঘুমের ঘোরে হোক আর ওষুধ খাইয়ে হোক, আর এরপরে সে গীতা এলএলবির পক্ষে যাবে নাকি কৃপানের বিপক্ষে, নাকি নিজের শ্বশুরবাড়ির লোকদের পক্ষে থাকবে নাকি অগ্নিজিৎ মুখার্জির বাড়ির লোকদের বিপক্ষে। এগুলো নিয়ে তার মনে অনেক প্রশ্ন। আর ভাবতে লাগে এখন যদি আমি কৃপানের কথা বলি তাহলে আমার স্বামী ফেঁসে যাবে, নামটা জড়িয়ে পড়বে, আমি সেটা করতে পারবো না। তখনই মিথ্যে বয়ান দেয়, বলে আমাকে কেউ শেষ করার চেষ্টা করছে, কিন্তু কে আমি জানি না, তাকে আমি দেখিনি, আপনি ওকে তদন্ত করে খুঁজে বের করুন। এই বলে ফোন কেটে দেয়। কেন তুই ফোনটা কাটলি? আমাকে কথা বলার সুযোগ কেন দিলি না? আমি জানি পদ্ম, তুই সবটা জানিস, সত্যিটা বল, কে তোকে শেষ করার চেষ্টা করছে, বলবি না তুই আমাদের? পদ্ম, আমি তোকে বলছি, তুই তো আমাকে মেহেক দিদি বলে ডাকিস, তাহলে সত্যি কথা আমাকে বল। না, আমি জানি না কে আমাকে শেষ করার চেষ্টা করেছে, কী করেছে, আমি সেগুলো বলতে পারবো না। এই বলে পদ্ম ঘর থেকে বেরিয়ে পড়ে। সবাই অবাক হয়ে যায়, এমনকি ছোটকাও বলে যে না, যা কিছু হচ্ছে পদ্ম কিন্তু সব কিছুই জানে, ও আমাদের কাছ থেকে আড়াল করার চেষ্টা কেন করলো সেটাই তো বুঝতে পারলাম না। আর যাই হোক না কেন, পদ্মকে বাঁচানোর আমাদের চেষ্টা করতে হবে। কোর্টে কেস উঠেছে, গীতা কোনোভাবেই ছাড়বে না তার স্বামীর অধিকার, আর তার জন্য নিজেকে কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছে। এদিকে ভজনকে হায়ার করে নিয়েছে টিপের পরিবারের সবাই যাবে কোর্টে, আর সেখানেই টিপ আলাদা করে ডেকে নিয়ে যায় ভজনকে, বলে দেখুন আমি যা যা বলেছি সেগুলো ঠিকভাবে করতে হবে, যত টাকা লাগে আমি দেবো। সঞ্জয় কিন্তু আমার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা, আমি ওকে ছাড়া বাঁচবো না। এখন বর্তমানে ও আমার স্বামী, তাই ওকে ফিরে পাওয়ার লড়াইটা আমার জন্য যতই কঠিন হোক না কেন সেটা আমি করেই ছাড়বো। দেখো টিপ, তোমাকে আমি যা যা বলেছিলাম সেগুলো করেছো তুমি? হ্যাঁ। ওর জন্য ভুয়ো বাবা মা, আইডেন্টি কার্ড, এমনকি পাসপোর্ট, যা কিছু প্রয়োজন সবটা আমি তৈরি করে ফেলেছি। ও যে সঞ্জয়, ও আসলে স্বস্তিক মুখার্জির নয় সেটা আমি খুব সহজে প্রমাণ করে দিতে পারবো, আর তার জন্য আমি প্রস্তুত রয়েছি। ঠিক আছে, তাহলে আমি যে চাল চালছি গীতা এলএলবি কোনোভাবেই স্বস্তিক প্রমাণ করতে পারবে না। ও জানে না এই ভজন মিত্তিরের শকুনের চোখ, যেখানেই পড়বে সেখানেই এমন চাল দেব না, কেউ সেখান থেকে বেরিয়ে যেতে পারবে না। সবাই বাড়ি শুদ্ধ যাবে, তখনই টিপের বাবা এসে বলে যে না, তুমি একদম যাবে না। কেন? কারণ তুমি কখনো টিপের মা হয়ে উঠতে পারোনি, তুমি সৎ মা। আমি আজকের দিনে তো ওর পাশে থাকতে চাইলাম, কিন্তু তোমরা আমাকে কেন এরকম করে আঘাত করো বলো তো? টিপ এবং পরিবারের বাকিরা চলে যায়। প্রিয়ম্বদা চ্যাটার্জি বাড়িতেই থেকে যায় আর কষ্ট পায় যে টিপকে আমিও খুব ভালোবাসি নিজের মেয়ে হিসেবে, কিন্তু তোমরা আমাকে কখনো সৎ মায়ের বাইরে গিয়ে ভালোবাসতে পারোনি, আমার জন্য কিছু করতে পারোনি। তাহলে কি করব আমি? আমাকেও চাই যে বাড়ির জামাই বাড়িতে ফিরে আসুক, ও যে আসলে সঞ্জয় লাহিড়ী সেটা প্রমাণ হোক, সত্যিটা সকলের সামনে আসুক এবং আমার মেয়েটা সুখে শান্তিতে ঘর সংসার করুক। আমি ওর ঘর ভেঙে যেতে দেখতে পারবো না, কিন্তু কেউ আমাকে তোমরা বুঝলে না। গীতা বেরিয়ে পড়েছে কোর্টের উদ্দেশ্যে, কিন্তু সে এদিক ওদিক তাকাতুকি করছে। হঠাৎ লুকিং গ্লাসে দেখতে পারে যে গীতাকে এক গাড়ি গুন্ডা ফলো করছে। গীতা তখনই বুঝতে পারে যে না, তারা গীতার ওপরেই অ্যাটাক করতে পারে। ঠিক সেই মুহূর্তেই সে বড়বাবুকে ফোন করে আর বলে যে দেখুন পরিস্থিতি খুব খারাপ, আমি কোর্টের দিকে যাচ্ছি, কিছু গুন্ডা আমার পিছু নিয়েছে, আপনি আমাকে রক্ষা করুন। গীতা গাড়ি থেকে না নামতেই গাড়ির সামনে গিয়ে গুন্ডাগুলো গাড়ি থামিয়ে দেয়। গীতার গাড়িটা সেখানেই থেমে যায়। এরপরে গীতা গাড়ি থেকে বেরিয়ে আসে, দেখতে পারে যে অনেকগুলো গুন্ডা যাদের হাতে অস্ত্রশস্ত্র রয়েছে, গীতাকে মারার জন্য তারা উদ্ধত হয়েছে, কোনোভাবেই ছাড় দেবে না। গীতা তখনই সুযোগ বুঝে সেখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে যায়। গীতা যেহেতু প্রেগনেন্ট, সে অল্পতে হাঁপিয়ে যাচ্ছে, আর কোনোভাবেই গুন্ডাগুলোর সাথে লড়াই করার আগেই নিজের সন্তানের সিকিউরিটির কথা ভাবে। গীতা তখনই আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে, আর এরপরে একটা গুন্ডা যখন গীতাকে খুঁজতে চলে আসে, ঠিক সেই মুহূর্তে গরম তাওয়া থাকে সেখানে, সেটা দিয়ে তাকে আঘাত করে, সে পড়ে যায়। গীতা খানিকটা দূর সামনে এগিয়ে যায়, এরপরে আরেকজন গুন্ডা গীতাকে মারতে আসে। গীতা তখনই সেখানে পড়ে থাকা একটা ইট দিয়ে তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু গীতার শরীর আর চলছে না। ঠিক সেই মুহূর্তে গীতাকে দুজন গুন্ডা এসে অ্যাটাক করবে, তখনই গীতা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, পারছে না। ঠিক সেই মুহূর্তে পঙ্কজ খাসনবিস এসে তাদের গুলি করে এবং গীতাকে বাঁচিয়ে নেয়, আর গীতা হাত জোর করে তার কাছে শুকরিয়া জানায়।
বলে যে দেখুন, আপনাদের মতো মায়েদের জন্যই নতুন প্রজন্ম আসে, আর আপনারা আছেন বলেই আমাদের এই সমাজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আপনাকে তো শুকরিয়া করতেই হবে। আপনাকে এরকম করে আমার কাছে হাত জোড় করার কোনো প্রয়োজন নেই। চলুন, আপনাকে আমি কোর্টে পৌঁছে দিচ্ছি। গীতাকে নিজের গাড়িতে তুলে নিয়ে কোর্টে পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলে। এদিকে কোর্টে কেসটা উঠে গেছে। সঞ্জয় নাকি আসলে স্বস্তিক, সেই সব কিছু নিয়ে তর্ক বিতর্ক নানাভাবে ঝামেলা চলছে। আর ঠিক সেই মুহূর্তেই গীতা বিপক্ষে দাঁড়ায় ভজন মিত্তির, এবং সে জানিয়ে দেয় যে আসলে যত কিছুই হোক না কেন, ভজন মিত্তির কিন্তু সঞ্জয় এবং বাকিদের সমস্ত ডকুমেন্টগুলো কোর্টে সাবমিট করেছে। টিপ লাহিড়ির সঙ্গে তার যে বিয়ে হয়েছে, এমনকি টিপ লাহিড়ি, সঞ্জয়ের ওয়াইফ, তাদের যে ভালোবাসা, সব কিছু, এমনকি সঞ্জয় যা যা কাগজপত্র প্রয়োজন সবটা তুলে দিয়েছে। তখনই বলা হয় কোর্টের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে। আর জজ সাহেবও জানায় যে না, আসলে অনেকগুলো কেস কোর্টে পড়ে রয়েছে, সেগুলো সমাধান করতে হবে। তাই এইসব কেস নিয়ে কোনোভাবে ঝামেলা করলে চলবে না, কেসটা বন্ধ করতে চায়। তখনই অগ্নিজিৎ মুখার্জি রিকোয়েস্ট করে যে না, গীতার কথাগুলো শোনা হোক। এমনকি আমিও টিপ লাহিড়িকে এখানে কাঠগড়ায় দেখতে চাই, তাকে প্রশ্ন করতে চাই, আর সেই প্রশ্নের মাধ্যমে অনেক উত্তর আপনি পেয়ে যাবেন। কয়েকটা প্রশ্ন করার অনুমতি চাই। তখন গীতা জানায় যে আমি স্বস্তিক মুখার্জির বিধবা হয়ে এখানে এসে দাঁড়াইনি, আমি একজন লয়ার হিসাবে এখানে এসেছি। আর বুঝতে পারছেন তো আপনি, যে খেলাটা এখানে শুরু হয়েছে সেটার আমি শেষ করে ছাড়বো। আসলে ওর যে স্বস্তিক সেটা আমি ঠিক প্রমাণ করে দিতে পারবো। আর তার জন্য আমাকে একটু সময় দেওয়া হোক, একটু কথা বলার সুযোগ দেওয়া হোক। টিপ বলে যে না, ও আমার স্বামী, আর একটা মেয়ে স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার পর তার গোত্র পরিবর্তন হয়, তার সব কিছু চেঞ্জ মেনে নিতে হয়, আর সেই সব পরিবর্তনগুলোকেই আমার প্রয়োজন। আপনারা কিভাবে আমাকে এখানে কাঠগড়ায় এনেছেন, আর ওর যে সঞ্জয়, তাকে যে আসলে স্বস্তিক মুখার্জি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এই অ্যাডভোকেট গীতা এলএলবি, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। দেখুন, এই সময় এইসব তর্ক বিতর্ক করাটা কি খুব জরুরি? গীতা শরীরটা খারাপ লাগছে, অনেকটা ধকল পেরিয়ে এসেছে, তারপরেও সে কোনোভাবে এই কেসটা থেকে লড়া বাদ দিচ্ছে না। জজ সাহেব জিজ্ঞাসা করে যে আসলে কে লড়বে এই কেসটা, অগ্নিজিৎ মুখার্জি নাকি গীতা? গীতা জানায় যে বাবা, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, এটা আমার ব্যক্তিগত আলোচনা, আমি সব কিছু ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানু জানি, তাই আমি এই কেসটা লড়ব। ঠিক আছে, গীতা জানিয়ে দেয় যে স্বস্তিক মুখার্জির সঙ্গে তার বিয়ের সমস্ত ছবি, ডকুমেন্ট, প্রমাণ সবটা সে চাইলে কোর্টকে প্রমাণ দিতে পারে, সাবমিট করতে পারে, আর তার পরিপ্রেক্ষিতে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই। তখনই বলা হয় যে স্বস্তিক মুখার্জির খুনের কেসের কত দূর কী হলো। ইনভেস্টিগেশন অফিসার হচ্ছে পঙ্কজ কাজনবিশ। সে জানায় যে না, দুটো গুলি করা হয়েছে, স্বস্তিক মুখার্জি আর নেই, এটাই তদন্তে উঠে এসেছে। তাহলে এই কেসের ম্যারিট কী? উনি সঞ্জয় হতেই পারে, দুজনের হয়তো বা ফেস কাটিং এক হতে পারে, কিন্তু ও যে আসলে স্বস্তিক মুখার্জি তা তো নয়। গীতা বলে অনেক সময় ইনভেস্টিগেশন অফিসারের সব কিছু ভুলও হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। তাই আমি বলবো টিপকে এই কাঠগড়ায় ডেকে আনলে অনেক সত্য বেরিয়ে আসবে। আমি জানি যে ওরা সত্যটাকে আড়াল করার চেষ্টা করছে। টিপ মনে মনে অনেকটা ঘাবড়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। বারবার করে ভজন বোঝায় যে তার গুরুত্বটা অনেক বড়, কোনোভাবেই এমন কিছু ঘটবে না যাতে করে টিপ তার নিজের স্বামীকে ফেরত না পায়। টিপের বাবাও তাকে অনেকভাবে সান্ত্বনা দেয়, টিপের পরিবারের সবাই সেখানে উপস্থিত। টিপ সেখানে দাঁড়িয়ে অসভ্যতামি করলে কোর্টের মধ্যে অগ্নিজিৎ মুখার্জি জানায় যে ওনার কিছু বলার থাকলে সে যেন কাঠগড়ায় এসে বলে, এরকম অবমাননা করা চলবে না। টিপকে এরপরে ডাকা হয়, সে যাবে কি যাবে না দোনোমনে পড়ে যায়। এরপরে সেখানে উপস্থিত হয়, তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। এরপরে গীতা প্রশ্ন করতে এগিয়ে যায়, বলে আপনার নাম? তুমি তো আমাদের বাড়িতে আশ্রিতা ছিলে, তাহলে এখন তুমি আমাকে প্রশ্ন করছো? এত বড় দুঃসাহস তোমার! চুপ করুন, একদম বাজে কথা বলবেন না, যতটুকু জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দিন। দেখুন, আমার ক্লায়েন্টকে কীভাবে ধমকি ধামকা দিচ্ছে গীতা এলএলবি, এরকম করে তার মানসিক প্রেশার দেওয়া উচিত নয়। তার দিকটাও তো ভাবতে হবে, সে সদ্য বিবাহিতা, তার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি, ফুলসজ্জা আটকে দেওয়া হয়েছে কোর্ট থেকে অর্ডার নিয়ে গিয়ে। এমনকি যা কিছু হচ্ছে সব কিছু এই গীতা এলএলবির একটা চক্রান্ত, আমি সেটা প্রমাণ করে দিতে পারবো। আর তাই বলছি হুজুর, এরকম করে গীতা যেন কথা না বলে সেটা দেখুন। আমি শুধু হুজুর ওনার নামটা জিজ্ঞাসা করেছি, তার পরিপ্রেক্ষিতে উনি তো আমাকে প্রশ্ন করতে পারে না, তাই ওনাকে বলুন সভ্য হয়ে চলতে, আমার কাজটা আমি ঠিকই করছি। অগ্নিজিৎ মুখার্জি এমনকি গীতা দুজনেই খুশি হয়ে যায় টিপ কাঠগড়ায়, আর ভজন মিত্তির মাথায় হাত দেয় যে গীতা যে মানুষ, সে কথার ফাঁকে সব কিছু সত্যগুলো বের করে ঠিকই নেবে।
কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা স্বস্তিককে কাঠগড়ায় তুলল। টিপ স্বামীর অধিকার পেতেই ভজনকে হায়ার। আজকে টিপ যেভাবে সমস্ত কিছুকে ষড়যন্ত্রের সঙ্গে মিলে ভজনের সঙ্গে হাত মিলিয়ে করছে, সেগুলো গীতার চোখে আদৌ কি ধরা পড়বে? কারণ আসলেই এই সঞ্জয় লাহেরি হচ্ছে স্বস্তিক মুখার্জি। কোনোভাবেই গীতা এটা প্রমাণ করে দেবে, কারণ দুজনের হাতের লেখা হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে টেস্ট করানো হয়, আর সেখান থেকে প্রমাণ চলে আসে যে দুজনের হাতের লেখাই এক, তাহলে তারা আলাদা কী করে হতে পারে? দুটো মানুষ তো এক না হলে কি করে তার সই মিলে যেতে পারে? গীতা এটা কোর্টে প্রমাণ করে ভজনের মাথায় হাত তুলে দেবে। এরপরে এই কেসটার মধ্যে মেরিট ফিরে আসে। কেসের শুনানির আবারও ডেট দেওয়া হয়। এরপরে ভজন মিত্তির, এমনকি টিপ লাহিড়ী যে ষড়যন্ত্র করছে সেগুলোর চক্রান্তর জাল কাটতে গীতা এবং বড়বাবু মিলে একজনকে রেখেছে, যে ওই বাড়ির বাইরে সবসময় পাহারা দিচ্ছে। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।